আমি ডিভোর্সি তকমা গায়ে লাগাবো না বলে 5 বছরের সংসার ফেলে রাতের আধারে পালিয়েছিলাম। তখন সবেমাত্র আমার ডক্টরি ক্যারিয়ার শুরু হয়েছে। লোকে ভালো ডক্টর হিসেবে আমাকে চিনতে শুরু করেছে। আমার চেম্বারের বাইরে লোকের ভিড় জমতে শুরু করেছে। ঠিক তখনই জীবনের সবচেয়ে বাজে আর হঠকারী সিদ্ধান্ত নিতে হয়েছিল আমায়। যে আমি স্বামী সংসার ছেড়ে দূরে যাব না বলে বিসিএস এর চেষ্টা করিনি কখনো, সেই আমাকেই কিনা প্রিয়তম স্বামী আর সংসার ফেলে পালাতে হয়েছিল। এজন্য হয়তো বলে জীবনে কোনো কিছু স্থির না, বরং সর্বদা পরিবর্তনশীল। এই পরিবর্তনটা বলে কয়ে আসবে না, তবে যখন আসবে তখন মেনে নিও। যত তাড়াতাড়ি মানবে তত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে জীবনে। আমি মেনে নিয়েছিলাম কিনা কিংবা কতটা মেনে নিয়েছিলাম জানি না, তবে জীবনে এগিয়ে গিয়েছি অনেকটা পথ। অপরিচিত পরিবেশে নিজেকে নতুন করে গড়ে তুলতে কষ্ট বেশি করতে হয়েছে, কিন্তু তারপরেও 5 বছরে আমার উন্নতি ঈর্ষণীয় রকমের। আমার হারানো ডাক্তারি ক্যারিয়ার আবারও ফিরে পেয়েছি। চেম্বারের বাইরে পুরোনো সময়ের চেয়ে বেশি ভিড় লেগে থাকে এখন। লোকে আমাকে চিনে, সম্মান দেয়। পার্থক্য এই যে শুধু স্থানটা পরিবর্তন হয়েছে। আমার এই ঈর্ষণীয় উন্নতির কারণেই হয়তো আজ পুনরায় আমার অতীত সামনে বসে আছে আমার। প্রথমবার দেখে বিশ্বাস করিনি, ভেবেছি এটা সম্ভব না। শুধু রাজধানী থেকে এত দূর আসবে কেন সে? ঢাকায় কি ডক্টরের অভাব হয়েছে? এই শহরে তার পরিচিত কেউ থাকে বলেও তো মনে পড়ে না। তাহলে কি এই কি কারণে এখানে আসবে সে? এইসব ভেবে ভেতরে ভেতরে ভীষণ চমকে যাওয়ায় আমি নিজেকে সামলে নিয়ে চোখের চশমাটা আর একটু এঁটে নিয়ে প্যাডে কলম ধরে প্রশ্ন করি, নাম? মনোয়ারা আজিম। নাম শুনে 2 সেকেন্ডের জন্য কলম থেমে গেল। নিজেকে প্রবোধ দিয়ে আবারও জানতে চাইলাম, বয়স? 56। কি সমস্যা আপনার? সমস্যাটা বলুন। পেটে ব্যথা, খুব ব্যথা করে। খেতে পারি না, ঘুমাতে পারি না, অসহনীয় ব্যথার জ্বালায়। আমি কথা না বলে খসখস আওয়াজে প্রেসক্রিপশন লিখে ওনার হাতে দিলাম। 2টো টেস্ট দিয়েছি আর একটা আলট্রাসোনোগ্রাফি। টেস্টগুলো করিয়ে আমার সাথে দেখা করবেন। উনি প্রেসক্রিপশন হাতে ধরে আমার দিকে তাকালো পূর্ণ দৃষ্টিতে। আমার অস্বস্তি হচ্ছিল বলে বারবার নজর ঘুরিয়ে নিচ্ছি, কিন্তু ওনার দৃষ্টি স্থির। ব্যস্ততার ভান করে নিজেকে লুকিয়ে নিতে চাইছি, কিন্তু সফল হতে পারলাম না। হঠাৎ তিনি আমার দিকে ঝুঁকে এলো। তুমি কি ভেবেছো আমি তোমাকে চিনতে পারবো না? আমি চমকে উঠে জানতে চাইলাম, মানে কি বলতে চাইছেন আপনি? কে আপনি? এরকম উল্টাপাল্টা বকছেন কেন আপনি? হাসলেন উনি। আমি কে তা তুমি খুব ভালো মতোই জানো। আমাকে চিনতে কোনো ভুল হয়নি তোমার। ঠিক তেমনি তোমাকেও খুব ভালো মতো চিনেছি আমি। তুমি কি ভেবেছো আমি হুট করে এসেছি, তারপর তোমার সাথে কাকতালীয়ভাবে দেখা হলো? সামনের মানুষটার চেহারায় রহস্যময় হাসির রেখা দেখে বুকটা কেঁপে উঠল আমার। এতদিন বাদে আমার কাছে কি চায় মানুষটা? আমি তো অতীত ছেড়ে এসেছি সেই কবেই। তাদের সুখের পথে অন্তরায় না হয়ে আমি আড়াল বেছে নিয়েছি। তবুও কেন আমার পিছু নিয়েছেন? আমি কিছু বলছি না দেখে উনি সোজা হয়ে বসলেন। জানো, অনেকদিন ধরে খুঁজেছি তোমাকে। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে ভেবেছিলাম তুমি হয়তো বিদেশে চলে গেছো। হঠাৎ করে একদিন পত্রিকায় তোমার ছবি পেলাম, তারপর আবার খুঁজতে শুরু করলাম। দেখো, এখন আমি তোমার সামনে বসে আছি। এবার আর নিজেকে লুকানোর কোনো মানেই নেই। আমি চেয়ারে হেলান দিয়ে বসে তার দিকে তাকালাম। চেহারায় আগের জৌলুসে খানিকটা ভাটা পড়েছে, স্বাস্থ্যও কমেছে খানিকটা। নিটল ত্বকে ক্লান্তির ছায়া। আমার আসলে ভীষণ কৌতূহল হচ্ছে, জানার কৌতূহল। কি এমন কারণ যে মানুষটা এইভাবে হন্যে হয়ে আমায় খুঁজছে? যেসব মানুষদের কারণে আমি আমার সাজানো গোছানো জীবন ছেড়ে পালিয়েছিলাম, সেই সব মানুষের একজন 5 বছর পরে আমাকে খুঁজে বের করেছে কেন? আমি মুচকি হেসে জানতে চাইলাম, হঠাৎ করে আপনার মনে আমার প্রতি এত প্রেম জেগে উঠলো যে? আমি তো কোনো কালেই আপনার পছন্দ ছিলাম না। উনি নিঃশব্দে হাসলো। কারণটা জানাবো বলেই তো এলাম তোমার কাছে। তোমার বাসা কি কাছাকাছি? কেন? আমি সন্দিহান নজরে তার দিকে তাকিয়ে। উনি এবার মিষ্টি করে হাসলো। ঢাকা থেকে সারা রাত জার্নি করে এসেছি। তারপর সারাদিন তোমার অপেক্ষায় হাসপাতালের রিসেপশনে বসেছিলাম। এখন ভীষণ ক্লান্ত লাগছে। তোমার বাসায় বিশ্রাম নিতাম। কি নেবে না তোমার শাশুড়িকে তোমার বাসায়? আমার বিস্মিত হওয়া উচিত, কিন্তু হলাম না। বরং 5 বছর আগের চেনা মানুষটাকে দেখতে পেয়ে হাসি পেল আমার। প্রয়োজনে শত্রুকে আপন বানানোর স্বভাবটা ওনার যায়নি এখনো দেখেই হাসি পেয়ে গেল। আমি গম্ভীর হয়ে বলি, এখনো নিজেকে আমার শাশুড়ি ভাবছেন? উনি ভ্রুকুটি করে হাসলো। ভাববো না? আমার ছেলের সাথে তো তোমার ছাড়াছাড়ি হয়নি। সেই হিসাবে তুমি এখন আমার পুত্রবধূ বই কি।
হেসে দিলাম আমি। পুত্রবধূ? এতদিন পরে এসে আমাকে পুত্রবধূ মনে হচ্ছে আপনার? কি দারুণ ব্যাপার, বাহ! আচ্ছা, একটা কথা বলুন তো, সম্পর্কে কি শুধু কাগজে কলমে শেষ হয়? মন থেকে যে সম্পর্কের অস্তিত্ব বিলীন হয়, সেই সম্পর্কে এইভাবে দাবি করা যায় কি? উনি ঠোঁট বাঁকালেন। ওসব তো অভিমানের কথা। আসল সত্য হলো স্বামী স্ত্রীর সম্পর্কে কাগজের ভ্যালু কম নয়। যাক, এসব নিয়ে আলোচনা কখনো শেষ হবে না। আমি আপাতত ভীষণ ক্লান্ত। বাইরে তোমার রোগী আছে অনেক। তুমি বরং তোমার ড্রাইভারকে বলে দাও আমাকে তোমার বাসায় নিয়ে যাক। তুমি তোমার সময় মতো এসো। এবার আমি ভাবনায় পড়ে গেলাম। অবাকও কম হলাম না। যেভাবে ড্রাইভারের কথা বললো, মনে হচ্ছে আমার সম্পর্কে অনেক কথা জানেন। আর উনি কি সত্যি সত্যি আমার বাসায় যাবেন? তাকিয়ে দেখলাম উনি আমার দিকে তাকিয়ে আছে নিশ্চল। ওই চোখের দিকে তাকাতেই বুঝলাম উনি আমার বাড়িতে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। এবার একটু ঘাবড়ে গেলাম। বাসায় নিয়ে যাওয়া তো যাবেই না, তারপর আবার বায়না করছে একা একা যাবে। অসম্ভব, মহা ঝামেলা হলো তো। এদিকে আমার অ্যাসিস্ট্যান্ট মেয়েটা বারবার উকি দিচ্ছে, বাইরের রোগীরা শোরগোল করছে। কি করব আমি, মাথায় কাজ করছে না আমার। ওনার হয়তো দয়া হলো আমার উপর, শান্ত কণ্ঠে বলল, শোনো, আমি বাইরে বসছি। তুমি রোগী দেখো। ড্রাইভারকে ফোন দিয়ে বলো এসে আমাকে নিয়ে যেতে। আমার সাথে লাগেজ আছে, একা চলাফেরা সম্ভব না। যেন কর্মচারীকে কাজের অর্ডার করলেন এমন ভাবে বলে উঠে গেল। মনে হচ্ছে আমি ওনাকে বাসায় নেওয়ার জন্য বসে আছি। আমার মাথা উলটপালট হয়ে গেল। কি করব ভেবেই পাচ্ছি না। উনি হুট করে কেন আমার পিছনে পড়লেন বুঝতে পারছি না আমি। কি চায় আমার কাছে? রঙ্গনকে কি ফোন দেব? না, ওকে জানানো ঠিক হবে না এক্ষুনি। আনমনা হয়ে দুটো রোগী দেখলাম। আর পারছি না, ছটফট করছি ভেতর ভেতর। যতটুকু চিনি ওনাকে সহজে আমার পিছু ছাড়বে না। তাই ওনার একটা গতি করতে হবে। বাড়িতে নেওয়ার তো প্রশ্নই ওঠে না। আমি কিছুতেই চাই না আমার সাজানো গোছানো জীবনে আবার কোনো কালো ছায়ার আগমন ঘটুক। কিন্তু করবোটা কি আমি? মুখের উপর মানা করতেও পারি না আমি। এই স্বভাবের কারণে অনেক ভুগেছি, তবুও স্বভাব দূর করতে পারিনি। এখন মনে হচ্ছে এই কেন এইরকম হলাম আমি। আচ্ছা, ওনাকে কোনো হোটেলে তুলে দিয়ে আসবো নাকি? আমি নিজে নিয়ে কোনো হোটেলে রেখে আসলে নিশ্চয়ই মানা করতে পারবে না। হ্যাঁ, এটাই ঠিক হবে। যা ভাবা তাই কাজ। আমি অ্যাসিস্ট্যান্ট মেঘটাকে আজকে সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে বলে দিই। আজকের রোগীদের কাল দেখে দেব বলে সব গুছিয়ে বেরিয়ে এলাম। সাথে অবশ্যই আমার প্রাক্তন শাশুড়ি মা। আমাকে আসতে দেখে উনি প্রথমে বেশ অবাক হলেন, তারপর খুশি। কিন্তু ওনার সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। যখন আমার গাড়িটা আগ্রাবাদে একটা হোটেলের সামনে দাঁড়ালো, উনি গাড়ি থেকে তো নামলেনই না, উল্টো এমন একটা কথা বললেন যে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। তিতুন কত বড় হয়েছে দুপুর? আমি চমকে উঠি, আমার গলা শুকিয়ে গিয়েছে। তুতলে বলে উঠি, মানে কার কথা বলছেন বুঝতে পারছি না আমি। উনি নিষ্ঠুরের মতো চটুল হাসি দিল। তুমি সব বুঝতে পারছো দুপুর। কি ভেবেছিলে কেউ কোনোদিনও জানতে পারবে না তিতুনের কথা? আমার হাত পা কাঁপতে শুরু করেছে। এসব কি বলছে মানুষটা? আমি কম্পিত কণ্ঠে বলি, কি জানাজানির কথা বলছেন বুঝতে পারছি না আসলে। আপনি কেন এসেছেন আমার কাছে বলুন তো? তিনি গম্ভীর হয়ে গমগমে কণ্ঠে উত্তর দিল, কেন এসেছি সে কথা ধীরে ধীরে জেনে যাবে দুপুর। এতটুকু মনে রেখো, এতদূর এমনি এমনি ছুটে আসিনি আমি। তোমার সব খবরাখবর নিয়েই এসেছি। আপাতত আমাকে তোমার বাড়ি নিয়ে যাও দুপুর। ধীরে ধীরে সব জেনে যাবে তুমি। ওনার বলা প্রতিটা কথা বুকে গেঁথে গেল। ভয়ে আমার শরীর শীতল হয়ে আসছে। আমার সব কিছু জানেন উনি, কি করে? মাথা ওলট পালট হয়ে গেল, ব্রেইন কাজ করছে না। আমি চুপচাপ গাড়িতে উঠে বসলাম। ড্রাইভারকে বলি বাসায় যেতে। গাড়ি ঘুরে গেল। আমি চুপচাপ বসে আছি। মাঝে মাঝে আর চোখে ওনাকে দেখছি, চোখ বুজে সিটে হেলান দিয়ে আছে চুপচাপ। মানুষটা কেন এলো আমার কাছে? আমি তো একা একা নিজেকে গুছিয়ে নিয়েছি, তবু কেন আমায় ছেড়ে দিচ্ছে না একা? মনটা অশান্ত হয়ে গেছে, কিছুই ভালো লাগছে না। যত বাড়ির কাছাকাছি হচ্ছি ভয় তত বাড়ছে। উনি কি আমার কাছ থেকে তিতুনকে কেড়ে নেওয়ার জন্য এসেছে? ভাবনাটা মাথায় আসতেই চোখ শক্ত হলো আমার। কেড়ে নিতে আসলেই কি কেড়ে নিতে দেব আমি? এত সহজ সবকিছু? নিজেকে শক্ত করে স্থির হয়ে বসলাম। নামুন, চলে এসেছি আমরা। উনি চোখ খুলে তাকালো। ধীরে সুস্থে গাড়ি থেকে নেমে 12 তলা অ্যাপার্টমেন্টের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর আমার দিকে ফিরে চোখ নাচিয়ে জানতে চাইলো, ফ্ল্যাট কিনেছো নাকি দুপুর? আমি নীরব রইলাম। উনি হাসলো। ভালো উন্নতি করেছো দেখা যাচ্ছে। ভালো ভালো, বেশ ভালো। চুপচাপ ওনাকে নিয়ে 7 তলায় নিজের ফ্ল্যাটে উঠে গেলাম। বুক দুরু দুরু করছে আমার। এই সময় আমি বাড়ি ফিরি না কখনোই, খুব ইমার্জেন্সি না হলে।
জানি না মোমেনা খালা কি করছে তুতুনকে নিয়ে। চাবি ছিল আমার কাছে। আওয়াজ না করে দরজা খুলে ভেতরে ঢুকলাম। ওনাকে ভেতরে ঢুকে বসতে বলে আমি ডাইনিং পেরিয়ে বেডরুমে পা বাড়াই। তিতুনকে বিছানায় ঘুমিয়ে থাকতে দেখে আমি নিশ্চিত হলাম। আস্তে করে দরজাটা চাপিয়ে দিয়ে আরেক রুমে যাই। মোমেনা খালা বারান্দায় কাপড় মেলছিল। আমাকে দেখে অবাক হয়ে জানতে চাইলো, তুমি এত সকালে বাসায় যে কি হয়েছে খালামণি? আমি হাতের ইশারায় চুপ থাকতে বলে মোমেনা খালার কাছে এগিয়ে যাই। আমার শাশুড়ি মা আসছে। মোমেনা খালা ফিসফিস করলো, কি বলো? তোমাকে খুঁজে পাইলো কেমনে? জানি না, আজকে চেম্বারে এসে হাজির। জোর করে বাসায় আসছে। তুতুনের কথাও জানে। কি করব বুঝতে পারছি না। মোমেনা খালা হাতের কাপড় ফেলে এগিয়ে এলো। এখন কি হবে খালামণি? তিতুলকে যদি নিয়ে যায় সাথে করে? এই কথা শুনতেই মনটা শক্ত করলাম। বললেই হলো? নিয়ে যাওয়ার কথা বলেই দেখুক না। গতবার কিছু বলতে পারিনি বলে কি সববার বলবো না? আচ্ছা শোনো, তুমি খাবারের ব্যবস্থা করো আর গেস্ট রুমটা ঠিকঠাক করে গুছিয়ে দাও। তিতুনকে আমি দেখবো। মোমেনা খালাকে সব বুঝিয়ে দিয়ে ড্রয়িং রুমে ফিরে এলাম। আমাকে দেখে উনি নড়ে চড়ে বসলো। কোন ঘরে থাকবো আমি? ঘর দেখিয়ে দাও। আমি বললাম, আপনি শাওয়ার নিতে নিতে ঘর তৈরি হয়ে যাবে। ওপাশে ওয়াশরুম আছে। আচ্ছা। উনি ধীরে সুস্থে ব্যাগ খুলে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। আমি এই সুযোগে রান্নাঘরে গিয়ে মোমেনা খালাকে তাড়া দিলাম। খালা, খাবার গরম করেছো? আজ চিংড়ির মাছ দিয়ে লাউয়ের ঝোল আর গরুর মেজবানি রেঁধেছে মোমেনা খালা। তিতুন আজকাল গরুর মাংস খেতে ভালোবাসছে বলে গরুটা বেশিই খাওয়া হচ্ছে। আজ দুপুরে আমিও খেতে আসিনি, ওটি ছিল বলে। এখন গরম গরম খাবারের গন্ধে আমার পেট খিদে মোচড় দিল। সব সাজিয়ে আমি আরেকবার তুতুনকে দেখে নিলাম। মোমেনা খালা গেছে গেস্ট রুমে গোছাতে। খুব ধীরে ধীরে খাওয়া শেষ করলেন উনি। মনে হলো বেশ তৃপ্তি নিয়ে খাবার খেলেন। খাবার শেষে এক কাপ চা খাওয়ার বায়না করলো। মোমেনা খালা চা নিয়ে আসতে উনি ইন্টারভিউ নেওয়া শুরু করলো। দুপুরের সাথে কতদিন ধরে আছো? 4.5 বছর হবে। তাহলে আমার নাতনিকে তুমি পেলে পুষে বড় করলা। আমি আর কি করি খালামণি? 4টি বাদে বাকি সময় মামনিকেই দেখুন। হুম। খালা জবাব দিতে দিতে বারবার আমার দিকে তাকায়। আমি নির্লিপ্ত ভাব ধরে রাখলেও কান খাড়া করে রেখেছি। চা শেষ করে উনি উঠে দাঁড়ালো। আমি একটু ঘুমিয়ে নেই, শরীর ক্লান্ত লাগছে। আমি মাথা দুলাই। উনি ঘরে ঢুকতেই আমিও নিজের ঘরে চলে এলাম। ভীষণ ক্লান্ত লাগছে বলে তিতুনের পাশে শুয়ে পড়লাম। নানামুখী ভাবনায় মনটা অশান্ত হয়ে আছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি নিজেও জানি না। ঘুম ভাঙলো মোমেনা খালার ডাকে। পাশে তাকিয়ে দেখি তিতুন নেই। বুকটা ছ্যাদ করে উঠতেই মোমেনা খালা বলল, তিতুন ওর দাদির সাথে খেলতেছে খালামণি। আমার মনে তীব্র ভয় বাসা বাঁধলো। কিছু না ভেবেই এক ছুটে ড্রয়িং রুমে পৌঁছে গেলাম। ওনাকে দেখলাম কানে হাত দিয়ে তিতুনকে ভেঙচি কাটছে আর তিতুন তাতে মজা পেয়ে হেসে গড়িয়ে পড়ছে। অদ্ভুত সুন্দর একটা দৃশ্য, কিন্তু আমার কাছে মনে হলো কুৎসিত। আমি প্রায় চেঁচিয়ে উঠলাম, তিতুন কি করছো তুমি? তিতুন দৌড়ে এলো আমার কাছে। মা দেখো, দিদা কি মজা করে খেলছে। দিদা আমাকে অনেকগুলো নতুন টয় কিনে দিয়েছে মা। আমি কি নেব খেলনাগুলো? উনি হাসি মুখে আমাদের মা মেয়েকে দেখছেন। আমি ক্লান্ত মুখে বলি, ঠিক আছে, তুমি একটু ভিতরে যাও, আমি দিদার সাথে কথা বলবো। দিদাকে বকবে না তো? আমি অজান্তেই নিজের ঠোঁট কামড়ে ধরি। এই এতটুকু সময় উনি আমার মেয়েটাকে এইভাবে দখল করে নিল। বুঝতে পারছি ভেতরে ভেতরে মেজাজের পারদ ওঠানামা করছে আমার। আমি মাথা নেড়ে তিতুনকে আশ্বস্ত করি। মোমেনা খালাকে ইশারা দিলাম তিতুনকে নিয়ে যেতে। তিতুন চলে যেতেই আমি ওনার সামনে বসে চেঁচিয়ে উঠলাম, আসলে কি চান আপনি আমার কাছে? কেন এসেছেন এখানে? একটু ঘাবড়ে গেলেন না। চেহারায় স্বাভাবিক হাসিটুকু ধরে রেখে বলল, তুমি কি সারোয়ারের কোনো খবর জানো? কোথায় আছে ও? আমি অবাক হলাম। উল্টাপাল্টা কথা শুনে আমি আর মেজাজ ধরে রাখতে পারি না। জোরে চেঁচিয়ে উঠে বলি, সরোয়ার কোথায় তা আমি কি করে বলবো? আমার সাথে গেম খেলছেন আপনি? উনি বরাবরের মতোই হাসলো। তোমার কি মনে হয় এতদিন পরে তোমাকে খুঁজে বের করেছি, ঢাকা থেকে চলে এসেছি তোমার সাথে ফাজলামো করব বলে? তাড়াতাড়ি বলো সারোয়ার কোথায়? ও এবার ওনার কণ্ঠ কিছুটা কঠিন শোনালো, চেহারায় গাম্ভীর্যের আড়াল। আমার মাথায় এবার ওলট পালট লাগে। সরোয়ার কোথায় সেটা আমি কি করে জানবো? তাই বোধগম্য হলো না আমার। সরোয়ার আমার স্বামী, আমার প্রাক্তন প্রেমিক। যে বিশ্বাস নিয়ে দুজন দুজনের হাত ধরেছিলাম, সেই বিশ্বাস শেষ পর্যন্ত অটুট ছিল না বলেই তো আমি পালিয়েছিলাম। এখন সরোয়ারের মা আমার কাছে এসে বলছে সরোয়ার কোথায়? এটা কি ধরনের ফান হতে পারে? আমি বুঝতে পারছি না। দেখুন, আপনি কি বলতে চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না। সরোয়ারের খবর আমার তো জানার কথা না। সব ছেড়ে ছুড়ে আমি চলে এসেছি 5 বছর আগে। উনি কঠিন গলায় বললেন,
সব বুঝতে পারবে দুপুর। পুলিশে খবর দিলে সব পরিষ্কার বুঝতে পারবে। আমি সব বোঝার ব্যবস্থা করছি। আমি দুর্বল হয়ে মেঝেতে বসে পড়ি। উনি আসার পর থেকে একের পর এক বন্দুকের গুলি ছোড়বার মতো বাক্যবাণে ঝটকা দিয়ে যাচ্ছেন আমাকে, কোনো কিছু না জেনে বুঝে। আমি ঠিক মানতে পারছি না। এখন আবার আরেকটা টেনশন কাবু করে ফেলেছে। সারোয়ার কি সত্যি হারিয়ে গেছে? গেলেও কবে গেছে আর কোথায় গিয়েছে? উনি কেন ভাবলেন সারোয়ার আমার কাছে এসছে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর জানা নেই। আমি মানুষটার দিকে তাকালাম। উনি কঠিন মুখ করে আমাকে দেখছেন। আমি ওনার চোখে চোখ রেখে জানতে চাইলাম, আপনি কি বলছেন এসব? আর যা বলছেন তা কি ভেবে বলছেন, নাকি মুখ আছে বলার ইচ্ছে হয়েছে তাই বলছেন আপনি? মানে এই ধরনের দোষারোপ করার কোনো যুক্তিসঙ্গত কারণ তো আমি আসলে খুঁজে পাচ্ছি না। ওনার চেহারায় কয়েকটা রেখা ফুটে উঠে মিলিয়ে গেল। কেন পাচ্ছ না? তোমার স্বামী নিখোঁজ, তুমি তার স্ত্রী। তোমাকে বলবো না তো কাকে বলবো? আমি হেসে দিই। আপনার যুক্তি ঠিক থাকতো যদি আমি আমার স্বামীর সাথে সংসার করতাম। আমি তো তাকে ছেড়ে এসেছি সেই 5 বছর আগে। এবার উনি ঝুলো ঝুলে দৃষ্টি মেলে আমাকে দেখলেন। হ্যাঁ, আমার ছেলেও বাড়ি ছেড়েছে 5 বছর আগে। এখন কি বলবে বলো? এবার সত্যি সত্যি চমকে গেলাম। এটা কি করে সম্ভব? 5 বছর আগের দিনটা এখন আমার স্পষ্ট মনে আছে। মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত ছিলাম সেই দিন রাতে। যখন ঘর ছেড়েছিলাম তখন সার্ভার গভীর ঘুমেছিল। কেন যেন বিশ্বাস হলো না ওনার কথা। আমি সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলি, আর এমন কথা আমাকে বিশ্বাস করতে বলছেন? আমি যখন বাড়ি ছেড়েছি সার্ভার ঘুমিয়েছিল। নিশ্চয়ই আমার সাথে কোনো চালাকি করছেন আপনারা মা ছেলে মিলে, তাই না? এসব কুটিল বুদ্ধি নির্ঘাত সার্ভারের মাথা থেকে এসছে, তাই না? তোমার এখনো বিশ্বাস হচ্ছে না আমার কথা? মেয়ে, তুমি কি বলো তো? এই বয়সে নিজের শরীর নিয়ে চলাফেরা করা কতটা কঠিন তুমি জানো? আর সেই শরীর নিয়ে আমি ছেলেকে খুঁজতে দেশ চষে বেড়াচ্ছি, আর তুমি পুরো ব্যাপারটা হালকাভাবে নিচ্ছ। ওনার কথা এবার সত্যি সত্যি ভাবনায় পড়ে গেলাম। চেহারা দেখে মনে হচ্ছে সত্যি কথাই বলছে উনি। আমি সিরিয়াস হয়ে জানতে চাইলাম, আচ্ছা পুরো ঘটনাটা খুলে বলুন তো। কি হয়েছে? সার্ভার কবে থেকে গায়েব? 4 এপ্রিল 2019, যেদিন তুমি স্বইচ্ছায় পালিয়েছ দাবি করছো। শুক্রবার ছিল সেদিন। সকাল গড়িয়ে দুপুর হচ্ছিল। তুমি সারোয়ার কেউই রুম থেকে বের হচ্ছ না দেখে রুবাকে ডাকতে পাঠিয়েছিলাম। রুবা নামটা শুনে শরীর শক্ত হয়ে গেল অটোমেটিক। উনি বলে চলেছে, ও 1 মিনিট পরে হন্তদন্ত হয়ে ফিরে এসে আমায় জানিয়েছিল রুমে তুমি বা সারোয়ার কেউ নেই। আমি ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। ভেবেছিলাম তোমরা দুজন হয়তো সকালেই বেড়াতে বেরিয়েছো। ফোন দিলাম, দুজনের নাম্বারই বন্ধ। টেনশন হলেও মনকে প্রবোধ দিলাম, হয়তো একা থাকতে চাও দুইজন, তাই ফোন বন্ধ করে রেখেছো। বিকেল গড়িয়ে রাত হলো, তবুও খবর নেই। একে একে সব আত্মীয় বন্ধু কলিগ সবাইকে ফোন করা হলো, কোথাও কোনো খবর পাওয়া গেল না। দুদিন এভাবেই কাটলো। তারপর না পেরে থানায় নিখোঁজ রিপোর্ট করালাম। দিন যায়, সপ্তাহ পেরিয়ে মাস গড়ায়। আমরা নাওয়া খাওয়া ভুলে যাই। কি যে খারাপ দিন কেটেছে। কেউ বলল পত্রিকায় নিখোঁজ বিজ্ঞাপন দিতে, তাও দিলাম, কিন্তু কোথাও থেকে খোঁজ পেলাম না। নানা মাধ্যমে বিজ্ঞাপন দিতে থাকলাম। কেউ কেউ ফোন করে বলল অমুক জায়গায় সারোয়ারের মতো একজনকে দেখেছে। আমি ছুটে গেছি, কিন্তু সারোয়ারকে পাইনি। এভাবে খুঁজতে খুঁজতে কিছুদিন আগেই হঠাৎ তোমার খোঁজ পেলাম। এবার আগে সব খোঁজ খবর করলাম, সত্যি তুমি কিনা শিওর হলাম। তারপর ছুটে এসেছি এখানে। তোমার কাছে একটা কথা জানার আছে দুপুর। তোমরা কেন এভাবে পালিয়ে এলে? কি দরকার ছিল দুপুর? নিজের ইচ্ছে অনিচ্ছে মুখে বলতে পারতে একবার। বলতে পারতে একসাথে থাকতে চাও না। আমাদের অত বড় বাড়ি, অত নিশ্চিত জীবন ছেড়ে কেন পালালে তোমরা? উনি কথা বলতে বলতে হাঁপিয়ে উঠল। ওনার কথা শুনতে শুনতে বিস্ময় ঘিরে ধরলো আমায়। এটা কি করে সম্ভব? সার্ভার কেন পালাবে? আমাকে নিয়ে হাঁপিয়ে গিয়েছিল বলেই না আমি ওর জীবন থেকে সরে গেলাম। এখন নাকি ও সেদিন পালিয়েছিল, কিন্তু ও কেনই বা পালাবে আর কোথায় যাবে? হিসাব মেলাতে পারছি না কিছুতেই। আমি নরম গলায় ওনাকে বলি, শুনুন, প্রথম কথা হলো আমি সার্ভারের ব্যাপারে কিচ্ছু জানি না। ও নিখোঁজ এই কথাটা আজ আপনার মুখ থেকে জানলাম আমি। আমি তো ভেবেছি আমি চলে আসার পরেও ও আবার বিয়ে টিয়ে করে সুখে শান্তিতে ঘর করছে। সেরকমটাই তো স্বাভাবিক ছিল। আর কি যেন জানতে চাইলেন? কেন পালিয়েছে, তাই না? আপনি মনে হয় 5 বছর আগে স্মৃতিগুলো ভুলে গিয়েছেন। নিজে কি করেছেন, বাড়ির বাকিরা কি করেছে, সার্ভার নিজে কি করেছিল, এসব মনে থাকলে প্রশ্নটা আমায় কিছুতেই করতেন না আপনি। যে মেয়েটা স্বামী আর সংসার ভালোবেসে ক্যারিয়ারকে পেছনে ফেলে দেয়, তাকে অন্তত এমন প্রশ্ন করা সমুচিত নয় কিছুতেই। এটা এক ধরনের অপমান।
আপনার কোনো রাইট নেই আমাকে আবার নতুন করে অপমান করার। উনি হুট করেই হেসে দিল। আচ্ছা দুপুর, একটা কথা বলবে? ওনার সুন্দর সহজ সরল হাসি দেখে থমকে গেলাম। আমি চুপ করে থাকি। ওনার মুখ খুলল। আমি শাশুড়ি হিসাবে কেমন ছিলাম বলো তো? আমি ফট করেই বলে ফেলি, বরফ শীতল। একটু ডিটেলস বলো। ওনার চেহারায় কৌতূহল। আপনি বরাবরই নির্লিপ্ত ছিলেন আমার ব্যাপারে। না ভালো বলতেন, না মন্দ বলতেন, না কাছে টেনেছেন আর না দূরে ঠেলেছেন। আচ্ছা, তাহলে তো মা বলে ডাকা যায় না, কিন্তু আন্টি বলে তো ডাকা যায় নাকি? আমি থতমত খেয়ে গেলাম। মানে? মানে আসার পর থেকে তুমি ভাব বাচ্চা কথা বলছো, না মা না আন্টি কিছু বলেই ডাকছো না, এই জন্য বললাম আর কি। ওনার চটুল কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। উনি আমার দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, 5টা বছর ধরে ছুটতে ছুটতে হয়রান হয়ে গেছি দুপুর। আমার আদরের ছেলেটাকে দেখি না, ওর গলার স্বর শুনি না, কোথায় আছে কেমন আছে জানি না, ক্লান্ত লাগে দুপুর। আমি মৌন হয়ে যাই। কি বলবো? উনি থম ধরা গলায় বলে, হুট করেই তোমার খোঁজ পেয়ে খুব রাগ হয়েছিল জানো। মনে হয়েছে পুলিশ ডেকে তোমায় ধরিয়ে দিই আমার ছেলের অপহরণকারী হিসেবে। তারপর তিতুনের খবর জানলাম। একই সাথে দুঃখ আর আনন্দ হলো। দুঃখ হলো সারোয়ারের খবর না পেয়ে, আর আনন্দ হলো সারোয়ারের সন্তানের খবর পেয়ে। সত্যি বলছি, তিতুনের মা বলে আজ বেঁচে গেলে তুমি দুপুর। ছোট বাচ্চাটাকে মা হারা করতে চাই না বলেই আজ তুমি আমার সামনে বসে আছো। খানিকটা দম নিয়ে আবারও বলতে শুরু করলো, আমি মুখ হয়ে বসে আছি। সারোয়ারের জন্য দুঃখ হওয়ার কথা মনে, কিন্তু হচ্ছে কি? সামান্য চিনচিনে ব্যথা টের পেলাম। সারোয়ার, আমার স্যার। আড়ালে ওকে এই নামেই সম্বোধন করতাম আমি। সেই প্রথম দিনের আলাপে দুষ্টুমি করে ডেকেছিলাম, তারপর সেটাই সারোয়ারের নিক নেম হয়ে গিয়েছিল। সারোয়ারও যেন আমার ডাকের মান রাখতে তৎপর ছিল। ধীরে ধীরে যখন সম্পর্কে জড়িয়ে যাচ্ছিলাম, তখন থেকেই সে আমাকে নানাবিধ জ্ঞান বিতরণ করতো। কি দিন ছিল সেই সব! সুখ স্মৃতি মনে করে ঠোঁটের কোণে হাসি চলে এলো। যাক, এখনো তবে সারোয়ারকে ভেবে তোমার মুখে হাসি ফোটে। হতবাক আমি। এই মানুষটা আবার কবে থেকে আমাকে এত গভীরভাবে দেখতে শুরু করেছে? হাসি পেল। আমার প্রতি সারোয়ারের ভালোবাসার গান গাইছিল। আর সেই ভালোবাসা দেখে উনি কি করতেন? মনে করে হাসি পেয়ে গেল। মানুষটা ভ্রু কুঁচকে আমায় দেখছে। হাসছো কেন? আপনার কথা ভেবে হাসি পেল আমার। আমাকে সারোয়ারের সাথে সহ্য হতো না আপনার। গাল ফুলিয়ে টনসিল বাঁধিয়ে ফেলতেন, সেটা ভেবেই হাসছি আমি। বাহ, স্বামী নিখোঁজ আর তোমার হাসি পাচ্ছে? তোমার মাথায় মনে হয় কথাটা এখনো ঠিকঠাক ঢোকেনি। শোনো, আবার বলছি, সারোয়ার তোমার স্বামী, তিতুনের বাবা নিখোঁজ। বুঝেছি আমি, কিন্তু কি জানেন তো, যাকে খুব করে ভালোবাসবেন তাকে ঘৃণা করাটাও খুব সহজ। উনি হতবাক হয়ে বলল, তুমি সারোয়ারকে ঘৃণা করো? কিন্তু কেন? সেটা সারোয়ার খুব ভালোই জানতো। সে হয়তো এ কারণেই গায়েব হয়েছে। পাগল মেয়ে, নিজের স্বামীর নিখোঁজ সংবাদ তোমার কাছে কিছুই মনে হচ্ছে না কেন বলো তো? আমি অন্তত তোমার সারোয়ারকে করার মতো বড় কোনো কারণ খুঁজে পাচ্ছি না। উনি চেঁচিয়ে উঠলে আমি ওনাকে থামিয়ে দিলাম। মায়ের চোখে সন্তান সবসময় সেরা। তাও আবার সেই সন্তান যদি মায়ের মনের কথা বোঝে, সেই মতোই কাজ করে, তাহলে তো আরো সেরা। এটাতে আমি দোষের কিছুই দেখছি না। উনি ওনার ক্ষুরধার দৃষ্টি মেলে আমাকে মাপলেন। তুমি কি নতুন কারোর সাথে সম্পর্কে জড়িয়েছো দুপুর? এই অচেনা শহরে কার আশ্রয়ে আছো তুমি? এত নিশ্চিত জীবন চলছে কার আদেশে? আমি তাচ্ছিল্য ভরে হাসলাম। এর বেশি কেউই ভাবতে পারে না। কোনো মেয়ে সামান্য উন্নতি করা মানেই কেউ তাকে সাহায্য করছে, যেন মেয়েটার কোনো যোগ্যতা নেই। মেয়েদের যোগ্যতা থাকা উচিত না। উনি আমাকে থামালেন, তীব্র সন্দেহের দৃষ্টি মেলে প্রশ্ন ছুড়ে দিল, 1 মিনিট দুপুর, বলো তো, সেদিন তুমি কার ভরসায় বাড়ি থেকে পালিয়েছিলে? কে সাহস দিয়েছিল তোমাকে? এই শহরে এসে কার আশ্রয়ে উঠেছো? তোমার জীবনে আসা নতুন মানুষটা রঙ্গন নয় তো? অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ। ওনার বন্দুক থেকে ছোড়া তৃতীয় গুলি বেরিয়ে গিয়েছে। সেটা সরাসরি আমার বুকে আঘাত আনলো। কি পাঠক, কি মনে হয় আপনাদের? রাতে ছাড়া ছাড়া ঘুম হয়েছে। কখনো সারোয়ারকে দেখছি, কখনো শাশুড়িকে। সে সাথে স্বপ্নে দেখলাম তিতুন বাবা বাবা বলে তার কোলে চড়ে গেল। ঘুম ভেঙে গেল আমার। দেখলাম ঘেমে একাকার হয়ে গিয়েছি। উঠে ডাইনিংয়ে এলাম, উদ্দেশ্য পানি খাওয়া। পানি খেয়ে ঘরে ঢুকবো এমন সময় ওপাশে টানা বারান্দায় নজর পড়তেই চমকে উঠলাম। পর্দা সরে আছে, বারান্দা স্লাইডিং ডোর খোলা। উকি দিলাম, মনোয়ারা আজিম বসে আছেন চেয়ারে।
বৃষ্টি অর্ধেক চাঁদের আলোয় আলোকিত আকাশে নিবন্ধিত। আমি অবাক হয়ে জানতে চাইলাম, ঘুমাননি? আমার ডাক শুনে উনি চমকে তাকালেন। নতুন জায়গা তো, ঘুম ভেঙে গেল হঠাৎ। তারপর তাহাজ্জুদ পড়ে এখানে বসেছি। একেবারে ফজরের নামাজ পড়ে ঘুমাবো। তোমার কি হলো হঠাৎ? আমি পাশে টুল টেনে বসলাম। দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। দীর্ঘ সময় পর হালকা হিমেল হাওয়ায় বসে থাকতে বেশ লাগছে। কতদিন পরে এরকম করে গভীর রাতে জেগে বারান্দায় বসে আছি আমি, মনে নেই আমার। গত 5টা বছর যেন আমার জন্য রোলার কোস্টার রাইডের মতো। এত ব্যস্ততায় কিভাবে দিন কেটে গেছে টেরই পাইনি। আজ হঠাৎ গত হওয়ার সময়ের সব কিছুকেই একটা দীর্ঘ রাতের মতো লাগছে। সকাল হলেই যেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু জীবন তো শুধু একটা রাত নয়, একটা দিনও নয়, হাজার হাজার রাত আর দিনের সমারোহে একটা জীবন হয়ে ওঠে জীবন। এখানে কোনো কিছু একবার বেঠিক হয়ে গেলে সহজে ঠিক হয় না। আমি দীর্ঘশ্বাস ফেলে চোখ বুজে মুহূর্তটা উপলব্ধি করতে চাই। এভাবে অবসর কাটালেও হয় না বললেই চলে। আমার পালিয়ে ছুটে চলা জীবন থেকে কখন অবসর পালিয়ে গিয়েছে আমি নিজেই টের পাইনি। হঠাৎ ওনার কণ্ঠ শুনি। উনি বলল, তখন আমার প্রশ্নের উত্তরটা দিলে না কেন দুপুর? সব প্রশ্ন থেকে পালিয়ে বেড়ালে কি মুক্তি মিলবে? কথাগুলো ভীষণ বিরক্ত লাগলো। এই মুহূর্তে কথা বলতেই মন চাইছে না একদম। এই নিস্তব্ধ মাতাল করা পরিবেশটা উপভোগ করতে চাইছি। অনিচ্ছায় আনমনা হয়ে জানতে চাইলাম, কোন প্রশ্ন? এখানে এসেছিলে কার সাহসে? এই অচেনা শহরে কে তোমার আশ্রয় হলো? আমি আধারে তাকিয়ে থেকে জবাব দিলাম, আপনার অনুমান ঠিক আছে। রঙ্গন আমাকে অনেক সাহায্য করেছে। উনি চাপা গলায় হিসিয়ে বলে উঠল, জানতাম আমি, জানতাম। রঙ্গন ছাড়া আর কারো কাজ নয় এটা। তা না হলে একা মেয়েরা তো সাহস হয় ঘর ছাড়ার। আমি চট করে ওনাকে দেখিনি। জমাট আধার, তবুও মনে হলো ওনার চোখ দুটো জ্বলছে ধিক ধিক করে। আমি হুট করেই বলি, আপনি সব সময় চাইতেন রুবার সাথে সারোয়ারের বিয়ে হোক, তাই না? উনি হাসলো। আলোচনা ঘুরিয়ে নিতে চাইছো? না, আপনার সাথে গল্প করার সুযোগ পেয়েছি, তাই সুযোগটা কাজে লাগাচ্ছি। বলুন তো সত্যিটা কি? খুব জানতে ইচ্ছে করছে। উনি লম্বা শ্বাস টেনে নেন আর বলেন, এখানে লুকোছাপার কিছু নেই। আমি রুবাকে পছন্দ করতাম। সারোয়ারের সাথে ওকে বিয়ে দেওয়ার কথা অনেক আগে থেকেই ভাবা ছিল। সারোয়ারও জানতো। আমি হতবাক হয়ে বলি, সারোয়ার জানতো তবুও কেন আমায় বিয়ে করলো? আপনার সিদ্ধান্ত অগ্রাহ্য করলো কেন? উনি মাথা নাড়েন। আমি জানি না। সারোয়ারের এমন কাণ্ডে আমি সত্যি অবাক হয়েছিলাম। কখনো ভাবিনি ও এরকম কিছু করবে। তাই সারোয়ারের সেই রাগটা আমার উপর দেখিয়েছিলেন? বলবেন আমার অপরাধ কি ছিল? উনি উদাস দৃষ্টি মেলে অন্ধকারে তাকিয়ে থেকে বলল, অভিযোগটা ঠিক কোন অর্থে করলে বলো তো? আমি তো কখনো তোমার সাথে দুর্ব্যবহার করিনি। হেসেও তো কথা বলেননি। আপনার ওই বড় বাড়ির কোথায় আমি ছিলাম একটু বলবেন? আমার সব আছে, অথচ কিছুই নেই অবস্থা। আপনি জানতেন আপনার ওই নির্লিপ্ত আচরণের প্রভাব পড়বে সারোয়ারের উপর, আমাদের সম্পর্কে ঝড় উঠবে, তবুও আপনি নিজের ব্যাপারে অটল ছিলেন। কারো কিছু বলার উপায় নেই, কারণ আপনি তো আমাকে বকাঝকা করছেন না। অতএব সমাধানটা কি? স্বামী স্ত্রীর সম্পর্কে দূরত্ব। যা আপনি চেয়েছিলেন তাই হয়েছে। আপনার মনোবাসনা পূরণ হয়েছে, সেই হিসেবে তো খুশি হওয়ার কথা আপনার। উনি মৃদু হাসলো। খুশি হতাম হয়তো, যদি না সারোয়ার নিখোঁজ হতো। আর এটা জানতাম না যে চুপ থাকাও অপরাধ হবে। আমি তোমার ব্যাপারে মৌন ছিলাম, তার মানে কি এই যে আমি তোমাকে অপছন্দ করেছি? কখনো মুখ ফুটে বলেছি সে কথা? তুমি বেশি বুঝে ফেললে তো মুশকিল। তুমি জানো না কিছু ভুল সিদ্ধান্ত মানুষের কতটা ক্ষতি করতে পারে? একটা পরিবারের প্রতিটা মানুষ কতটা জরুরি সেটা বোঝো? তুমি কিছু ভাবলে, তারপর সেই অনুযায়ী কাজ করলে, তার ফলাফল ভেবেছো কখনো? মেয়ে, আমার পুরো জীবন এলোমেলো করে দিয়েছো তুমি। আমার সাজানো গোছানো পরিবার ধ্বংস করে দিয়েছো। তোমার কারণে আমার সন্তান হারিয়েছি। আমি নাতনি সুখ থেকে বঞ্চিত হয়েছি। এই যে ছোট্ট তিতুন একা একা বড় হচ্ছে পুরো পরিবার থাকা সত্ত্বেও, সেটা কার দোষ? তিতুন বড় হয়ে যখন তোমার দিকে আঙুল তুলবে তখন কি বলবে ওকে? বলবে তোর বাবার উপর অভিমান করে তাকে ছেড়ে চলে এসেছিলাম। তার অপরাধ ছিল সে আমাকে ঠিকঠাক বোঝেনি, তার সাথে সম্পর্কে দূরত্ব এসেছিল। আমার অনুশোচনা হয়, আবার হয়ও না। কয়েকটা বছর অমানুষের মতো খেটেছি বলেই হয়তো অনুভূতি সব ভোতা হয়ে গিয়েছে। যখন যেটা ফিল করা দরকার তখন সেটা ফিল করছি না আমি। আমি কিন্তু এমনটা ছিলাম না মোটেও। হাসি খুশি চুলবুলি মেয়ে আমি। জীবন চলার পথে স্ট্রাগল করেছি ঠিক, কিন্তু ঠোঁট থেকে হাসি গায়েব হয়নি কখনো। বন্ধুদের প্রাণ ছিলাম আমি। যে কোনো আড্ডা জমিয়ে ফেলতে সেকেন্ড সময় লাগতো।
আমার হাসি খুশি স্বভাবের জন্যই না সারোয়ার পাগল হয়। এমনই পাগল হলো যে আমাকেও পাগল হতে বাধ্য করলো। তা নয়তো এই ডক্টর আমি কি করে এমবিএ গ্রাজুয়েট সারোয়ারের প্রেমে হাবুডুবু খেলাম। চোখের সামনে ঝাপসা হয়ে পুরনো স্মৃতি হামলে পড়লো। চোখ বুজে সেসব দূরে সরিয়ে ভাবি, সেই আমি ঠিক কবে থেকে এতটা পাল্টে গেলাম। সারোয়ারের প্রায়োরিটি লিস্ট থেকে যখন ছিটকে পড়েছি, ঠিক তখন থেকে নয়তো। সামনে বসে থাকা মানুষটা এইসব বুঝবে না। আমি চাইলে ওনার প্রতিটা কথা খণ্ডাতে পারি, কিন্তু অবুঝকে বুঝদান আমার কর্ম নয়। কাছের মসজিদে আজান শোনা গেল। আমি নিশ্চুপ উঠে দাঁড়াই। উনি ডাকলেন, দুপুর, রঙ্গনকে বলবে আমার কথা। ওর সাথে দেখা করতে চাই আমি। একসময় আমার সারোয়ারের খুব ঘনিষ্ঠজন ছিল সে। সারোয়ারের ব্যাপারে সে কি জানে সেটা জানতে চাই আমি। আমি আমার সন্তান ফিরে পেতে চাই দুপুর। শেষ বাক্যে আকুতি, মায়ের আকুতি ছিল। আমি দ্রুত হেঁটে নিজের রুমে ফিরে এলাম। দীর্ঘদিন পরে নামাজে দাঁড়ালাম। নামাজ শেষে তিতুনের পাশে শুয়ে পড়লাম। তিতুন দেখতে অনেকটাই সারোয়ারের আদল। নিঃসঙ্গ যে রাতগুলোতে আমার সারোয়ারকে বেশি মনে পড়তো, সেই রাতগুলো তিতুনকে দেখে পার করেছি। তবুও সারোয়ারের ছবি দেখিনি। তীব্র বিতৃষ্ণা মানুষ কিভাবে প্রকাশ করে জানি না। আমার সর্বোচ্চ প্রকাশ ছিল ওকে ওর হালে ছেড়ে চলে আসা। আমি কখনো ওর কোনো কাজে কৈফিয়ত চাইনি, না দিয়েছি কোনো বাধা। শুধু নিঃশব্দে নিজেকে গুটিয়ে নিয়েছি। আচ্ছা, সারোয়ার মেয়ের খবর জানলে কি করতো? খুশি হতো কি? ভাবনায় ফুল স্টপ দিয়ে মেয়ের কপালে আলতো ভালোবাসা দিয়ে চোখ বুজি। কাল আমার অনেক কাজ। আজকের রোগীগুলোকে কাল দেখতে হবে। আবার ওটি আছে 3টা। রঙ্গনের ফেরার কথা কাল। ওকে জানাতে হবে আমার পালিয়ে থাকা জীবনের রীতি হয়েছে। শহরে ওর খালামণি এসেছে। ওর সবচেয়ে আদরের খালামণি, যে হয়তো গোপনে রঙ্গনকে আমার প্রেমিক ভাবছে। ভীষণ ব্যস্ত একটা দিন পার করছি। সকালে ঘুম ভেঙেছে এক সিভিয়ার পেশেন্টের অপারেশন কল পেয়ে। 15 মিনিটে তৈরি হয়ে চলে আসতে হয়েছে হসপিটালে। ক্রিটিক্যাল প্রেগন্যান্সি কেস। রাত থেকে বাচ্চার মুভমেন্ট কম। আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে বুঝলাম পেটের ভেতর বাচ্চার গলায় নাড়ি পেঁচিয়ে গিয়েছে। দ্রুত সিজারিয়ান অপারেশন কল করি। রোগীর স্বামী কিছুতেই অপারেশন করাবে না, বাচ্চা নাকি নর্মালে হওয়াবে। এসব ক্ষেত্রে ভীষণ রাগ লাগে আমার। তবে রাগ হলেও কিছুই করার উপায় নেই, বোঝানো ছাড়া। সবচেয়ে হতাশ হই যখন দেখি শিক্ষিত মানুষও যখন বুঝতে চায় না। যেমন আজ সকাল সকাল এমন সিন দেখে আমার চামড়ি গরম হয়ে গেল। রোগীর পেট ওপেন করে ওর স্বামীকে ডেকে পাঠালাম, বাচ্চার কন্ডিশন দেখালাম। সেই লোক তো ঘেমে টেমে একাকার। বাইরে যতটা ফটফট করছিল, বাচ্চাকে নাড়ি পেঁচিয়ে থাকা অবস্থায় দেখার পর ততটাই নার্ভাস সে। আমাকে বারবার তাড়া দেয়। ম্যাডাম, তাড়াতাড়ি বের করুন আমার বাচ্চাকে, ওর কষ্ট হচ্ছে, প্লিজ ম্যাডাম। লোকটাকে বাইরে পাঠিয়ে অপারেশন শেষ করেছি। ভাগ্য ভালো, শেষ পর্যন্ত বাচ্চাটাকে বাঁচানো গেছে। অপারেশন শেষ করে যখন নিজের চেম্বারে ফিরেছি, তখন কিছুক্ষণ পর একটা মিষ্টি প্যাকেট নিয়ে দেখা করতে এসেছিল। নিজের ব্যবহারে সে ভীষণ লজ্জিত। আমি সাধারণত সকালে অপারেশন করা প্রেফার করি না। সকালের সময়টা মেয়ের সাথে সময় কাটিয়ে বের হলে আমার পুরোটা দিন ভালো যায়। আজ দিন শুরু হলো অপারেশন দিয়ে। মেয়েটার সাথেও দেখা করে আসতে পারিনি। তার উপর আজ আবার ওর দাদি আছে বাসায়। মহিলা কি করছে কে জানে। মহিলার কথা মনে আসতেই ফোন করলাম মোমেনা খালাকে। খালা, তিতুন উঠেছে? হ্যাঁ, খালামণি উঠেছে। কি করছে? খেয়েছে কিছু? খাইছে, ওর দাদি খাওয়াইছে। উনি খেয়েছেন? হ্যাঁ, খাইছে। আচ্ছা, তিতুন কোথায় দাও তো একটু। বলো, মাম্মাম কথা বলতে চাই। মোমেনা খালা থমকালেন। ওপাশ থেকে আওয়াজ না পেয়ে আমি চিন্তায় পড়ে গেলাম। খালা, কি হয়েছে? তিতুন কোথায়? খালা, আমি কিন্তু অনেকবার নিষেধ করেছি, উনি শোনে নাই। আমি খুব ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে উঠলাম, কি হয়েছে বলবে তো? কি করেছে উনি? তিতুন কোথায় বলো। উনি তিতুনকে নিয়ে নিচে হাঁটতে গেছে। আমি মানা করেছি খালা, উনি শোনে না। মোমেনা খালার কথা শুনে ভয় পেয়ে গেলাম। হাত পা কাঁপছে আমার। আমি ভয়ের তো গলায় জানতে চাইলাম, তো তুমি আমায় জানাওনি কেন খালা? কখন গেছে উনি? তোমাকে জানাইতে মানা করছে, গেছে তাও 1 ঘন্টার বেশি। আমি রাগে চেঁচিয়ে উঠে বললাম, কালকের আসা মানুষের কথা শুনে তুমি আমাকে ফোন দাও নাই? তুমি কি করে, কি বলো তো খালা? এত ইরেসপন্সিবল কি করে করলে তুমি? কি করে হলে তুমি? আমার তিতুনে কিছু হলে তোমাকে ছাড়বো না কিন্তু আমি। খালা, ফোন রাখো, আমি আসছি। ফোন কেটে দিয়ে টেবিলে ছুঁড়ে দিলাম। ভীষণ রাগ হচ্ছে নিজের উপর। তিতুনকে নিয়ে যদি পালিয়ে যায় উনি, তাহলে কি করব আমি? কিভাবে মেয়েকে ফিরে পাবো? দাদি হওয়ার অধিকার দেখিয়ে আবার মেয়েকে আমার কাছে থেকে কেড়ে নিতে চাইছে মহিলা। চিন্তাটা মাথায় আসা মাত্রই আমার শরীর কাঁপতে শুরু করলো। ঘড়ি দেখলাম 12:30 বাজতে চলেছে। তিতুন 10টা 10:30টায় ঘুম থেকে ওঠে। খাইয়ে দাইয়ে বের হয়েছে, তার মানে ও যেন বিরক্ত না করে এই চিন্তা করেছে।
আমি উত্তেজিত হয়ে উঠে দাঁড়াই। কোথায় খুঁজবো আমি ওনাকে? কোথায় নিয়ে গেছেন আমার তিতুনকে? আমার হাঁসফাঁস লাগে, দম বন্ধ হয়ে আসতে চায়। ফোনটা আবারও হাতে নিলাম। ওনাকে একটা ফোন করে দেখা যায়। পরক্ষণে মনে পড়লো ওনার নাম্বার তো আমি জানি না। আমার সিম নতুন, কাজে পুরোনো নাম্বারও সেভ নেই। নিজের বোকা মতো নিজেকেই চড় মারতে মন চাইলো। আমার উচিত ছিল ওনার নাম্বারটা নেওয়া। ব্যাগ কাঁধে নিয়ে উঠে দাঁড়াই। অ্যাসিস্ট্যান্ট জান্নাত উকি দিল। ম্যাম, রোগী পাঠাবো? না জান্নাত, আমি একটু বেরোচ্ছি। জান্নাত অবাক হয়ে এগিয়ে। ম্যাম, কালকের রোগী আছে, আজকের রোগী আসছে, কি বলবো ওদের? আমি চঞ্চল হয়ে উত্তর দিলাম, জরুরি কাজ পড়ে গেছে জান্নাত, কাজ শেষ হলেই চলে আসবো আমি। প্লিজ একটু ম্যানেজ করো। মেয়েটা কিছু বলতে চাইছিল, সুযোগ দিলাম না আমি। হন্তদন্ত হয়ে বেরিয়ে এলাম। হসপিটাল থেকে আমার বাসার দূরত্ব বেশি নয়, গাড়িতে 15 মিনিট লাগে। আগ্রাবাদ সিডিএ আবাসিকে বাসা। হসপিটালও আগ্রাবাদে, হ্যাভেন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। সিঙ্গেল মাদার আমি। মেয়ের কথা ভেবে সর্বসময় কর্মস্থলের কাছাকাছি বাসায় থেকেছি, যাতে যখন তখন মেয়েকে অথচ আজ এই 15 মিনিট দূরত্ব মনে হচ্ছে 15 ঘন্টা। ড্রাইভারকে অযথাই বার কয়েক তাড়া দিলাম। বুকের মাঝে হাতুড়ির ঘা পড়ছে। আমার মেয়েটাকে হারিয়ে ফেলবো না তো? গাড়ি বাসার কাছে আসতেই ড্রাইভারের অবাক দৃষ্টি পেছনে ফেলে পড়ি করে ছুটলাম। দরজায় কয়েকবার করে বেল দিচ্ছি, খালা গেট খুলছে না দেখে আরও ঘাবড়ে গেলাম। আমি অস্থির হয়ে সমানে বেল দিয়ে যাচ্ছি, মন চাইছে দরজা ভেঙে ফেলতে। দরজায় লাথি মারবো এমন সময় মোমেনা খালা দরজা খুলে দিল। আমি চেঁচিয়ে উঠে ঘরে ঢুকলাম। এতক্ষণ লাগে দরজা খুলতে? কি করছিলে? ওরা কয়টার দিকে ঘর থেকে বেরিয়েছে সময় দেখেছিলে ঘড়িতে? ড্রয়িং রুমে নজর যেতেই থমকে গেলাম। অবাক চেয়ে দেখলাম তিতুন সাদা একটা ফ্রক পরে গোল গোল করে ঘুরছে আর খিলখিলিয়ে হাসছে। ওকে দেখতে পুরো একটা ডলের মতো লাগছে। উনি মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। আমি ওনার সামনে যেয়ে দাঁড়াতেই উনি আমায় দেখে অবাক হয়ে তাকিয়ে থেকে জানতে চাইলো, তুমি এই সময়? আমি তো শুনেছি তুমি একেবারে রাতে বাসায় ফেরো। আপনি আমায় না জানিয়ে তিতুনকে কোথায় নিয়ে গিয়েছিলেন? আমার কঠোর স্বর শুনে উনি থতমত খেয়ে এই তো সামনেই হাঁটতে গেছিলাম, বাচ্চাদের পোশাকের একটা দোকান পেলাম, সেখানে এই জামাটা ডলের গায়ে দেখে ভালো লাগলো, তাই কিনে নিয়ে এলাম। আমার অস্থিরতা কমলো না। তবুও ওনাকে বুঝতে না দিয়ে শান্ত গলায় বললাম, আর কখনো আমাকে না বলে ওকে বাইরে নেবেন না। আমি ডাইনিংয়ে এসে এক গ্লাস পানি খেলাম। গলা শুকিয়ে কাঠ হয়েছিল বলেই হয়তো পিপাসা মিটলো না। আরেক গ্লাস খাবো তখনই উনি সামনে এসে দাঁড়ালেন। তুমি কি ভেবেছিলে আমি তিতুনকে নিয়ে পালিয়ে গেছি, তাই ছুটে এসেছো? আমি জবাব দিলাম না। উনি হাসলো। আচ্ছা, আমার যদি পালিয়ে যাওয়ার ইচ্ছে থাকতো তাহলে কি তুমি কিছু করতে পারতে? ধরো আমি যদি এখন তিতুনকে নিয়ে যেতে চাই আমার সাথে, আইনগতভাবে তবুও কি তুমি ঠেকাতে পারবে? আমি কিছু বলতে চাইলাম, উনি হাত উঠিয়ে বাধা দিলেন। তুমি সারাদিন রোগী নিয়ে ব্যস্ত থাকো, তিতুন একা মোমেনের কাছে, ওর দেখভাল ঠিকমতো হচ্ছে না, এই কারণ যথেষ্ট তোমার থেকে ওকে দূরে নেওয়ার জন্য। এটা আমি আইনগতভাবেই করতে পারবো, কিন্তু এরকম কিছু আমার অভিপ্রায় নয়। মনে রেখো, আমি ওর দাদি, কোনো বাচ্চা চোর না। উনি দাঁড়ালেন না। আমি খানিকক্ষণ নত মস্তকে বসে থেকে ব্যাগ উঠিয়ে চলে এলাম। হসপিটালে আসতে আসতে ভাবছিলাম, আমি কি সত্যি সত্যি বেশি বেশি ভাবছি ওনাকে নিয়ে? উনি কি সত্যিই এতটা খারাপ? কেন বিশ্বাস করতে পারছি না আমি ওনাকে? আনমনা হয়ে চলতে যে জোরে ধাক্কা খেলাম কারো সাথে। ব্যাগ আর মোবাইল ছিটকে পড়লো হাত থেকে। আমি সরি বলছি আর সামনের মানুষটা নিঃশব্দে ব্যাগ আর মোবাইল তুলে আমার হাতে দিল। দুপুর, এত আনমনা হয়ে কি ভাবছিস বলতো? আর এই সময়ে কোথা থেকে এলি? এই সময়টা তুই না ওটিতে থাকিস? পরিচিত কণ্ঠ পেয়ে তাকাতেই দেখলাম রঙ্গনকে। হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। অনেক দিন পর রঙ্গনকে দেখে আমার আনন্দিত হওয়ার কথা, কিন্তু চাপা কষ্ট আমার আনন্দ প্রকাশে বাধা দিল। আমি শুকনো গলায় বললাম, রঙ্গন, তোর সাথে জরুরি কথা আছে, চল আমার চেম্বারে। রঙ্গনের ভ্রু কুঁচকে গেল। এক মিনিট দুপুর, কি হয়েছে? প্রায় 1 মাস পরে দেখা, অথচ একবারও জানতে চাইছিস না আমি কবে এলাম, কেমন ছিলাম। সরাসরি টেনশন দিতে চাইছিস। কি হয়েছে বলতো? আমি এবার লজ্জা পেলাম। সত্যিই তো, কেমন আচরণ করছি আমি? লাজুক হেসে বললাম, সরি। কখন এসছিস? রঙ্গন হেসে দিল। থাক থাক, এখন আর অত ভদ্রতা দেখাতে হবে না। আহা, সরি বললাম তো, বল না কবে এসছিস? রঙ্গন এবার মুচকি হাসলো। কাল রাতে। তোর খবর বল, টেনশন কি নিয়ে? আমি আশপাশ দেখে নিলাম। হসপিটালের রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছি। লোকে যাওয়া আসার সময় আর চোখে তাকিয়ে দেখছে আমাদের। রঙ্গন এই হসপিটালের একজন ফাউন্ডিং মেম্বার এবং নিজেও একজন ডক্টর। এখানে দাঁড়িয়ে পার্সোনাল আলাপ করা মোটেও সুখকর হবে না। আমি চাপা গলায় বললাম, তুই উপরে চল, চেম্বারে বসে আলাপ করব। রঙ্গন ঘড়ি দেখে মাথা নাড়ল।
এখন সম্ভব হবে না রে। আজ বোর্ড মিটিং আছে, আমার কয়েকটা স্পেশাল রোগীও আছে। আমি অনুনয় করলাম, প্লিজ চল, খুব জরুরি। রঙ্গন বিস্মিত হলো। পরে শুনলে হবে না?